রবিবার শুক্রবারের পরেও আরও একটা দিন আপনাদের ভয়ের রাজ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাব, কারণ একেবারেই সময় নষ্ট করতে চাই না। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। একজন মানুষ যদি দেখে আর একজন মানুষকে পুকুরের মাঝে পানির ওপর শূন্যে শুয়ে থাকতে, তাহলে তার কেমন অনুভূতি হবে? এমনি একটা পুকুর নিয়েই ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রেজাউল আলম অনিক খুলনা সদর থেকে লিখছি। খুলনার ঘটনা কিন্তু সবসময় ভালো হয়, আমি বিশ্বাস করি যে এই ঘটনাটিও ভালো হবে। এটি তার পাঠানো তৃতীয় ঘটনা এবং তিনি বলছেন ঘটনাটি আমি সংগ্রহ করেছি চায়ের দোকানে বসে এক চাচার কাছ থেকে। ভালো লাগলে পড়ে শোনাবেন। চাচার নাম মুসলেম, ছদ্মনাম। সে বাগেরহাটের মোল্লাহাট থানার অন্তর্গত একটা গ্রামে থাকে। আমার ঘটনা সেই গ্রামটিকেই নিয়ে। বলছেন মুসলিম চাচা। সাল 1984। তখন আমার বয়স 31-32 বছর হবে। দিনের বেলা কাজকর্ম করে রাতে তাস খেলার অভ্যাস ছিল আমার। আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে বাজারের একটা দোকানে চৌকিতে বসে 4-5 জন প্রতিদিন রাত 10টা-11টা পর্যন্ত তাস খেলতাম। সাইকেল ছিল আমার একটা, ওটা নিয়ে যাওয়া আসা করতাম। ঘটনাটি যেদিন ঘটে সেদিন আমার এক বন্ধু নাম কুদ্দুস আমার সাইকেল নিয়ে আগে আগে চলে যায় আমার শ্বশুর বাড়িতে। আমার বাড়ি থেকে বের হয়ে দুপাশে ধানের জমি 1/2 কিলোমিটারের মতো যেতে হবে। তারপর একদম রাস্তার গা ঘেঁষে একটা কবরস্থান, সেখানে বাঁশবাগান আছে। পরে 1 কিলোমিটার ইট বিছানো রাস্তা, রাস্তার দুপাশে কিছু বাড়ি, ঘন ঘন গাছপালায় ভরা। তার কিছু দূর পরে আবার দুপাশে ধানের জমি আর রাস্তার পাশে তাল আর খেজুরের গাছ। এভাবে পুরো রাস্তাটা চলে গেছে বাজার পর্যন্ত। কিন্তু এর মাঝখানে একটা জায়গায় একটা পুকুর, আর পুকুর পাড়ে রাস্তার পাশে একটা শিমুল গাছ। লোকের মুখে অনেক কথা শুনেছি এই পুকুর আর শিমুল গাছ নিয়ে, কোনোদিন কিছু দেখিনি। বলে রাখা ভালো, এই পুকুরের মাঝখানে বিশাল এক মানুষকে মাছ খেতে দেখেছে। কারো ওপর নাকি এই শিমুল গাছ থেকে জিন ভর করেছে। প্রতি বছর এই পুকুরে 1 জন করে মানুষ ডুবে মারা যায়। বিশাল বিশাল কুকুর দেখা যায় এই পুকুরের পাড়ে, ইত্যাদি ইত্যাদি নানান রকমের ঘটনা রয়েছে পুকুরটিকে ঘিরে। আল্লাহর রহমতে আমি কোনোদিন কোনো কিছু দেখিনি সেদিনের আগে। ওই দিন আমার সাইকেল কুদ্দুস নিয়ে যাওয়ায় আমি হেঁটে বাড়ির দিকে রওনা দিই। সময় তখন বসন্তকাল, ফাল্গুনি হাওয়া বইছে জোরে। মনের সুখে গান গাইতে গাইতে হাঁটছে রাস্তা ধরে। পুকুরের কাছে এসে যখন শিমুল গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি, তখন আমার গায়ে একটা দমকা হাওয়া ঝাপটা লাগে। মনে হলো ঝড়ের বাতাস লেগেছে, তাও একবারই। পাত্তা না দিয়ে আমি আবার হেঁটে যাচ্ছি। তখনও পুকুরটা আমি পার হইনি। হঠাৎ আমার শরীরটা ভার হয়ে যায়। আমার পেছনে শিমুল গাছে তুমুল বাতাস হচ্ছে বুঝতে পারি, কিন্তু আশেপাশের সব গাছ স্বাভাবিক। আমার সাথে খারাপ কিছু হতে চলেছে বুঝতে পেরে আমি দৌড় দিব, তাও পারছি না। আমার পা এক জায়গায় আটকে গেছে মনে হচ্ছে। আমি গাছের ওপর থেকে অনেকগুলো মানুষের গলার আওয়াজ শুনি। তা যেন কি একটা ভাষায় কথা বলছে, পুরুষ মহিলা কণ্ঠে। আমি আমার জায়গায় দাঁড়িয়ে হাঁটার শক্তি হারিয়ে ফেলেছি। পর মুহূর্তে আমার পেছনে অনেকগুলো মানুষের হাঁটার শব্দ পাই, যারা আমার দিকে এগিয়ে আসছে। পর মুহূর্তে 5টা আগুনের বল আমাকে ঘিরে গোল হয়ে ঘুরতে থাকে। আমার চলার শক্তির সাথে সাথে আমার জ্ঞানও আমি হারিয়ে ফেলি। তারপর যখন জ্ঞান ফেরে আমি দেখি আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি। আমার বাড়ির লোকজনকে জিজ্ঞেস করলাম আমাকে কে বাড়ি নিয়ে এসেছে, কি হয়েছে আমার সাথে। আমার মা বলে সকালে তারা আমাকে বাড়ির উঠোনে পড়ে থাকতে দেখে। আমি রাতে ঘটে যাওয়া সব ঘটনা আমার বাড়ির লোকজনকে জানাই আর বলি আমার তো এখানে আসার কথা না। তখন সবাই অবাক হয়ে যায়। আমরা তখন আরো অবাক হই একজনকে আমাদের বাড়িতে আসতে দেখে। তিনি ছিলেন একজন পীর হুজুর। আরো 2 গ্রাম পরে একটা মাদ্রাসার বড় হুজুর তিনি এসে আমার খবর জানতে চান। মুসলিম, কেমন আছো? আমি বলি ভালো আছি। হুজুরকে আব্বা জিজ্ঞেস করেন আপনি বাড়িতে হঠাৎ? হুজুর বলে মুসলিমকে দেখতে আসলাম। কাল রাতের সব ঘটনা আমি জানি। আল্লাহ সময় মতো ওখানে আমাকে। আমার বাড়ির সবাই হুজুরের কাছে জিজ্ঞেস করে কি হয়েছে কাল রাতে। হুজুর বলে
কাল রাতে মুসলিম ওই শিমুল গাছে থাকা 5টা শয়তান পূজারী খারাপ জিনের কবলে পড়ে। প্রতিদিন ও সাইকেলে করে আসে, তাই লোহা থাকায় ওর কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু কাল ওকে হেঁটে আসতে দেখে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য তারা তাকে উঠিয়ে নেয়। ওকে বলি দিতে পারলে ওরা আরো শক্তিশালী হয়ে উঠবে, কিন্তু আমি একটা জিনকে ওখানে পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছি। সে আমাকে খবর দেয়, আর তখন ওই পুকুর পাড়ে আমি চলে যাই এবং আমার জিনের মাধ্যমে ওকে রক্ষা করি। এই ছিল আমার সংগ্রহ করা ঘটনা। আরও ঘটনা আছে যেগুলো সময় পেলে লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী দিনে ভূত.com-এর মঙ্গল কামনা করি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। তো এই ছিল আমাদের আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন। আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন, এবং অবশ্যই অবশ্যই আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানে আপনাদের ঘটনা পাঠাতে ভুলবেন না। আমরা চলে যাব, আজকের মতো বিদায় নেব এবং ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, এবং রমজান মাস আপনাদের চমৎকার কাটছে। ঈদের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। জানি আপনাদের ব্যস্ততা বাড়ছে, ফিরতে হবে ঘরে আপনজনের কাছে, আর আমাদের ব্যস্ততা বাড়ছে একটা চমৎকার এপিসোড উপহার দেওয়ার জন্য। আমরা যে প্রস্তুতি নিচ্ছি সেটা নিয়ে, এবং অলরেডি অনেকগুলো স্টোরি পেয়েও গিয়েছি। আপনারা যারা এখন স্টোরি পাঠাননি তাদের সবাইকে অনুরোধ করব, ঘটনা পাঠিয়ে দিন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমি চলে যাচ্ছি কথা না বাড়িয়ে প্রথম ঘটনায়, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমি মোহাম্মদ কাউস উদ্দিন, বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীতে কর্মরত আছি। আমি একটি ভৌতিক কাহিনী আপনাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করব করে কাজের প্রেসারে আর শেয়ার করা হয়নি। আমি এখন যে কাহিনীটি শেয়ার করব সেটি আমার এক চাচার কাছ থেকে শোনা। ঘটনাটি তার নিজের সাথে ঘটেছে। স্থানটি রাজবাড়ী জেলা পাংশা থানার হাবাসপুর গ্রামে। কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার চাচার নাম হাসান মণ্ডল, পেশায় একজন ঘোড়ার গাড়ি চালক। তিনি তার এলাকাতে ঘোড়ার গাড়িতে মানুষ সহ বিভিন্ন মালামাল বহন করে বেড়াতেন। তিনি ছোটবেলা থেকে অনেক সাহসী আর দুরন্ত স্বভাবের মানুষ ছিলেন। আমি আমার চাচার ভাষায় বলছি। আমি রাতে খাবার শেষ করে ঘুমোতে যাব এমন সময় এক লোক এসে আমার নাম ধরে ডাকলো। আমি ঘর থেকে বেরিয়ে এলে তিনি আমাকে বললেন, কাল আমার ছেলের বিয়ে, আপনাকে বরযাত্রী হয়ে কোণে বাড়িতে যেতে হবে। ভাড়ার কথা ভাববেন না, আমি পুষিয়ে দেব। শুনে খুব খুশি হলাম, কিন্তু আমি লোকটিকে এর আগে কখনো দেখিনি। এই প্রথম লোকটাকে দেখলাম। চিনি বলেও মনে হচ্ছে না। আমি এসব ভাবতে ভাবতে তিনি বললেন, কি হলো, যাবেন? কোনো কিছু না ভেবে, অর্থাৎ 7-5 না ভেবেই বললাম, যাব। লোকটি আমাকে বললেন, ঠিক আছে, তাহলে আপনি রেডি হয়ে থাকবেন, কাল এসে আমি আপনাকে নিয়ে যাব। এই বলে লোকটা চলে গেলেন। আমি তাকে বিদায় জানিয়ে বিশ্রাম করার জন্য ঘরে এলাম। তখন আমার মাথায় একটা চিন্তা এসে ভর করলো। আজ তো শুক্রবার আর কাল তো শনিবার। শনিবারে আবার কারো বিয়ে হয় নাকি? এই ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। বলে রাখা ভালো, তখনকার মানুষ একটু কুসংস্কারে বিশ্বাস করত। তারা ভাবত শুক্রবার ছাড়া অন্য
কোনো দিনে বিয়ে হওয়াটা কেমন যেন অশুভ অশুভ একটা ব্যাপার। সকালে উঠে যথারীতি আমি ঘোড়া সহ ঘোড়ার গাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে রাখলাম। তারপর বাড়ির অন্য কাজ শেষ করে নিজেও গোসল করে নিলাম। শীতের দিন হওয়ায় গোসল শেষে গরম কাপড় পরে খেতে বসলাম। মা আমাকে বললেন, কিরে খোকা, আজ কোথাও গেলি না? তখন আমি খেতে খেতে বললাম, মা, আজ একটা বিয়ে নিয়ে যেতে হবে, তাই অন্য কোনো কাজ আজকে নেব না। বাড়িতে আমি আর আমার মা খাবার শেষ করে ঘোড়াকে খেতে দিলাম, আর মনে মনে ভাবছিলাম, কি ব্যাপার, দুপুর গড়িয়ে গেল, কই এখনো তো কেউ এলো না, নাকি আমাকে মিথ্যে বলল। এই ভাবতে ভাবতে আমি ঘরে গিয়ে বালিশে মাথা রাখতেই ঘুমিয়ে পড়লাম। মাগরিবের আজানের পর সেই লোকটি এসে আমাকে ডাকলো। আমি ঘুমাচ্ছি, তাই মা আমাকে ডেকে তুলে দিলেন। আমি ঘর থেকে বের হতেই লোকটি আমাকে বললেন, কই চলুন, অনেক দূর যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে আমাদের। আমি চোখ মুখ ধুয়ে গাড়িটার সঙ্গে ঘোড়াটাকে জুড়ে ওনার সাথে যাত্রা শুরু করলাম। মেঠো রাস্তা ধরে যাচ্ছি, একটু শীত শীত লাগছে। রাস্তার দুপাশে কোনো ঘর বাড়ি নেই, সামনে বাঁশের বাগান, তারপর সামনে যেতে একটা নদীর বাঁধ, তারপর ছোট্ট একটা কালী মন্দির, তারপর নদীর পাশ কেটে সরু রাস্তা। এই রাস্তা আমার অনেক চেনা, অনেকবার এসেছি, তবে আজ কেমন জানি অদ্ভুত লাগছে। চারদিকে কেমন একটা নির্জনতা কাজ করছে। ভাবলাম রাতে তো কখনো আসেনি, তাই হয়তো এমন লাগছে। ভাবনা শেষ হতেই দূরে চোখ পড়ল আমার। দেখি রাস্তার পাশে একটি আলোকসজ্জার বাড়ি, এবং সেখানে পৌঁছাতেই পেছন থেকে লোকটি বলে উঠলেন, থামুন, আমরা এসে পড়েছি। তারপর আমি ঘোড়ার গাড়ি থামালাম। আমার ঘোড়ার গাড়ির শব্দে বাড়ি থেকে কয়েকজন বেরিয়ে এলো। তারপরে যথারীতি বরযাত্রীরা উঠে বসলো। ওরা মোট 13 জন। ওরা ওঠাতে আমি আবার যাত্রা শুরু করলাম। ভালো লাগছে, সবার হাসি খুশি মন, আর হালকা মৃদু বাতাসে ঘোড়ার গাড়িটি ক্যাঁকুর ক্যাঁকুর শব্দ করে চলতে শুরু করলো। আমি বেশ আনন্দ উপভোগ করছিলাম, কিন্তু আনন্দটা আর বেশি সময় রইল না। মনে হচ্ছে ঘোড়ার গাড়িটি আর সামনে এগোতে পারছে না। কেউ একজন শক্তিশালী দানব ঘোড়ার গাড়িটি পেছন থেকে টেনে ধরেছে। এর আগে থেকেই আমি একটা জিনিস আঁচ করছিলাম, আমার ঘোড়া দুটো আজ অন্য দিনের চাইতে বেশি চিল্লাচিল্লি করছে। আমি গাড়ি থেকে নামলাম, হাতে হ্যারিকেন নিয়ে গাড়ির পেছন দিকে তাকিয়ে যা দেখলাম তা দেখে আমার আর বোঝার বাকি রইল না আমাদের সাথে কি হতে চলেছে। আমি দেখলাম ধান বানা কালো কুচকুচে একটা ঢেকি আমার ঘোড়ার গাড়িতে চাকার সাথে বেঁধে রয়েছে। এত রাতে রাস্তার মধ্যে কালো কুচকুচে ঢেকি কোথা থেকে এলো? এটা ভাবতে ভাবতে মনে পড়ে গেল একটা কথা। বড়দের মুখে শুনেছি, জিন ভূত পিশাচ যাই হোক না কেন, কোনোভাবেই তারা ঘোড়ার সামনে আসবে না। তাই হয়তো তারা পেছন থেকে আমাদের ভয় দেখাচ্ছে। তখন আমি সবাইকে গাড়ি থেকে নামতে নিষেধ করি। তারপর আমি আমার ব্যাগ থেকে আমার ব্যবহার করা গামছাটি বের করে যেই না ঢেকির ওপর রাখি, সঙ্গে সঙ্গে আপনাতেই ঢেকিটি মাটির সাথে মিলে যায়। এই দেখে আমি কিছুটা ভয় পেলাম, কিন্তু কাউকে কোনো কিছু না বলে ভয়ে ভয়ে গামছাটি মাটি থেকে উঠিয়ে ধুলা ছেড়ে মাজাতে বাঁধলাম। তারপর হ্যারিকেনটি যথাস্থানে বেঁধে গাড়িতে উঠে বসলাম। গাড়িতে উঠে বসতে আমার ঘোড়া দুটি আবার আপন মনেই চলতে শুরু করলো। কিছু দূর ভালোই যাচ্ছিলাম, হঠাৎ আমরা লক্ষ্য করলাম আমাদের ঘোড়ার গাড়ির ছাদের উপর ধুপ ধাপ করে অনবরত চারিদিক থেকে বড় বড় ঢিল এসে পড়ছে। তখন সবাই ভয়ে জড়সড় হলাম, কি হচ্ছে সব আমাদের সাথে? তখন আমি সবাইকে বললাম, ভয়ের কিছু নেই, সবাই যার যার জায়গায় বসে যা পারেন সূরা কেরাত পড়তে থাকেন, কেউ ভুল করেও নিচে নামবেন না। আমি ঘোড়ার লাগাম শক্ত করে ধরে চাবুক মারা শুরু করলাম। ঘোড়া এগোচ্ছে না, তবে চাবুকের আঘাতে দুই পা সামনে যাচ্ছে, আবার পেছনে ফিরে আসছে। কি করব ভেবে পাচ্ছিলাম না। তখন আমি নিরুপায় হয়ে গাড়ি থেকে নামলাম। তারপর বাম হাতে হ্যারিকেনটি আর ডান হাতে ঘোড়ার লাগাম টেনে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর সব স্বাভাবিক হয়ে গেল। একটু পরেই গাড়ির পেছন থেকে নাকি কণ্ঠে কেউ কথা বলে উঠল। সে বলল, আজকের মতো আমরা নাকি বেঁচে গেছি। সবাই এ কথা শুনে বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। গায়ের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছিল, গাটা অনেক ভার হয়ে গিয়েছিল, শীতল হয়ে গিয়েছিল। কিছু দূর যাওয়ার পর কোণে বাড়ির আলোকসজ্জা দেখে কিছুটা সাহস পেলে
এসে পৌঁছালাম। খাওয়া দাওয়া শেষ হলো, বিয়ের কাজও সম্পূর্ণ হলো। বর কনে বিদায় দিয়ে আসবো এমন সময় বাড়ির ভেতর থেকে একজন বৃদ্ধ বয়স্ক মহিলা বের হয়ে আসলেন। তিনি জানালেন রাত অনেক হয়ে গেছে, আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালে যেতে হবে। তখন বর এবং কনে পক্ষের সহমত হওয়ায় তারা সেখানে থেকে যায়। আমি বাড়িতে চলে আসার মত প্রকাশ করলে তারা আমাকে সবাই নিষেধ করেন, কিন্তু আমি তাদের নিষেধের তোয়াক্কা না করে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসি। গাড়ি চলছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক আর মাঠের মধ্যে থেকে শেয়ালের হাঁক ভেসে আসছে। আস্তে আস্তে রাত যত গভীর হচ্ছে, অন্ধকারও ততই ঘন হচ্ছে। রাস্তার মধ্যে আমার সাথে একই ঘটনা আবারও ঘটল। আমি কোনো কিছুর তোয়াক্কা না করে মুখে যা আসে তাই পড়তে শুরু করলাম। আমার আশেপাশে কত রকম জীব জন্তু ঘোরাঘুরি করছে। আমার মনে হচ্ছে আমার চারপাশে একজন নয়, একাধিক লোক ফিস ফিস করে কি সব বলছে। আমি ওই জায়গা পার হতে আমার লোমগুলো দাঁড়িয়ে গেল, প্রচণ্ড ঘামছিলাম। তারপর আস্তে আস্তে চারিদিক নির্জন হয়ে আসে, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমি আমাদের নদীর ঘাটে এসে পৌঁছাই। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না, আমার সামনে ঘটল আরো ভয়ঙ্কর দুর্ঘটনা। আমি নদীর ঘাট পার হয়ে যখন কালী মন্দিরের সামনে আসলাম, তখন আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম বড় বড় আকৃতির দুটি কালো কুঁচকুঁচে বেড়াল, চোখ দিয়ে তাদের আগুনের ফুলকি বের হচ্ছে। বিড়াল দুইটি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে পায়চারি করছে আর ভয়ঙ্করভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো কিছু ভাবতে পারছি না আমার সাথে কেন এমন ঘটছে। আমি সামনে পেছনে কোনো কিছু না ভেবে হ্যারিকেনের শিখাটা একটু বাড়িয়ে দিতেই সেগুলো আপনি থেকেই মিলিয়ে গেল। আমি তাড়াহুড়ো করে ঘোড়ার লাগামটা ধরে যেই না চাবুক ঘোড়ার শরীরে মারতে যাব, তখন আমার চোখ পড়ল বাঁশ ঝাড়ের দিকে। বাঁশগুলো সব মাটিতে নুয়ে পড়েছে আর বাঁশ বাগানের মধ্যে প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছে। তা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি ভয় আর রাগ নিয়ে ঘোড়ার গাড়ি থেকে নেমে হ্যারিকেনটা হাতে নিয়ে দূর থেকে চাবুক দিয়ে যেই না বাঁশের গায়ে সজোরে আঘাত করলাম, সঙ্গে সঙ্গে বাঁশগুলো সরসর করে উঠে গেল, ঝড়ও বন্ধ হয়ে গেল। আমি তাড়াহুড়ো করে বুকটা গাড়ির সঙ্গে ঠেকিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি চলছে আর আমার মনে হচ্ছে চারিদিকে ভেঙে চুরে যাচ্ছে। এভাবে বাঁশঝাড় পেরিয়ে মাঠ পেরিয়ে অবশেষে বাড়িতে পৌঁছালাম। তখন আমার সারা শরীর থেকে ঘাম টপ টপ করে ঝরে পড়ছে। আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার মা আমাকে জড়িয়ে ধরলেন। আমিও মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, মা, আজকে আমি মরেই যেতাম। আল্লাহর অশেষ মেহেরবানি এবং তোমার দোয়ায় বেঁচে ফিরেছি। তারপর একে একে সমস্ত ঘটনা আমি মাকে বলি। তারপর মা আমার সব ঘটনা শুনে রাতে লবণ পানি খেতে দেন। তারপর গরম পানি দিয়ে আমাকে গোসল করতে বলেন। সেদিন রাত্রে খাবারে মাছ থাকায় আমার মা আমাকে মাছ না খেতে দিয়ে শুধু লবণ দিয়ে ভাত খেয়ে ঘুমোতে বলেন। এর পরের ঘটনাটা দাদির মুখ থেকে শোনা। আমি যখন হাসানের সমস্ত ঘটনা শুনি তখন আমি প্রচণ্ড ভয় পাই। হাসান যেহেতু নদীর পাশ দিয়ে এসেছে, তাই ওকে আমি গরম পানি দিয়ে গোসল করিয়ে মাছ খেতে বারণ করি, এতে পিশাচ ও খারাপ কিছু ওর কাছে যেন না আসতে পারে। পরে হাসান যখন ঘুমিয়ে পড়ে তখন আমি ওর পাশে বসে নফল নামাজ পড়ে জিকির করছিলাম। তখন আমার মনে হচ্ছিল ঘরের চারিপাশের গাছপালা কি যেন ভেঙে চুরে তছনছ করে ফেলছে, আর কতজন ঠিক বলতে পারবো না সাঁই সুঁই করে কথা বলছে। আমি সাহস করে টিনের ফুটো দিয়ে তাকিয়ে দেখি গন্ডারের মতো কিছু একটা আমার বাড়ির সমস্ত গাছপালা ভেঙে চুরমার করে ফেলছে। এই ভয়ঙ্কর প্রাণীটির মুখোমুখি হতেই সে আমাকে বলে আজকে নাকি আমাকে মেরেই ফেলতো। তারপর সব কিছু স্বাভাবিক। সকালে উঠে আমি দেখলাম বাড়ির সব গাছপালা ঠিক আগের মতো আছে। আসলে আমাদেরকে ঘর থেকে বের করে ক্ষতি করার ইচ্ছে ছিল তাদের, কি বলবো। দাদি যখন এসব কথা আমাদের বলছিলেন তখন দাদি কাঁপছিলেন, চোখে পানি টলমল করছিল। হাসান চাচা আর তার মা অর্থাৎ আমার দাদি আজ বেঁচে নেই বার্ধক্যজনিত কারণে। মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন তাদের দুজনকেই যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।
এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আমাকে কল দিয়ে জানাবেন। তারপর আপনার কণ্ঠে ঘটনাটি শুনে অবশ্যই ভালো লাগবে বলেই আশা রাখি। আমি তেমন ভালো বাংলা লিখতে পারি না, ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লিখেছেন মোহাম্মদ গাউস উদ্দিন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই চমৎকার ঘটনাটির জন্য। আসলেই খুবই অদ্ভুত একটি ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না। ঘটনাটি সিলেক্টেড হলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম, এখন ভূত.com শুনি। ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তো সবসময় শোনা হয়। মানুষ ব্ল্যাক ম্যাজিক করে প্রতিশোধ নেবার জন্য, কিন্তু আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম আমার ওয়াইফকে ফিরে পাবার জন্য। এটি একটি বাস্তব ঘটনা, প্যারানরমাল বিষয় তেমন নেই বললেই চলে। আমি এটাকে ব্ল্যাক ম্যাজিক বলবো নাকি হোয়াইট ম্যাজিক বলবো তা বুঝতে পারছি না। আমার নাম নাজমুল।